মিশরের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম মোটামুটি আমরা সবাই জানি, কারণ সেখানে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি স্কলারশিপ পেয়ে পড়াশোনা করেছিলেন। আর ঠিক ওনার মতোই মিশরের একটি প্রত্যন্ত গ্রামের গরিব জেলে পরিবারের একটা ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে সেখানে উচ্চশিক্ষার সুযোগ পায়। সেখানে যাওয়ার পর ছেলেটি খুব স্বাভাবিক জীবনযাপনই করছিল, কিন্তু ঘটনার পরিক্রমায় এক পর্যায়ে ছেলেটি মিশরের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাথে জড়িয়ে পড়ে। আর শেষ অবধি ঠিক এমন কিছু ঘটে যার ফলে সেই ছেলেটির জীবন হুমকির মুখে দাঁড়ায়। ছেলেটি কল্পনাই করতে পারেনি তার মতো একটি সাধারণ ছেলে এমন অদ্ভুত সব ঘটনার সাক্ষী হয়ে যাবে। আর এই লোমহর্ষক ঘটনা নিয়ে আজকে আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া কায়রো কনস্পিরেসি নামের এই থ্রিলার মুভিটি। তাহলে চলুন আর দেরি না করে পুরো কাহিনীটা দেখে নেই। মুভির একদম শুরুতেই আমাদের মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল আজহার নামে সেই প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরা হয়, যেটা 1972 সালের দিকে প্রতিষ্ঠিত হলেও সময়ের সাথে সাথে নানা ঐতিহাসিক আর রাজনৈতিক ঘটনার সাক্ষী হতে শুরু করে। ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হওয়ায় একদিকে পশ্চিমা অপশক্তি আর অন্যদিকে কিছু ক্ষমতালোভী মুসলমানদের নজরে পড়ে এটি, যদিও এখন অবধি সগৌরবে টিকে আছে এই আল আজহার বিশ্ববিদ্যালয়। এরপর আমাদের দেখানো হয় এল মানজালা নামে মিশরের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামেই বাবা আর দুই ভাইকে নিয়ে বসবাস করে আদম নামের একটি ছেলে। বাবা জেলে হওয়ায় নিয়মিতই সাগরে বাবার সাথে মাছ ধরতে যেত সে। আজও ভোরে বাবার সাথে সমুদ্রে মাছ ধরে আদম। সে নৌকার বৈঠা নিয়ে বসে থাকে আর তার বাবা জাল টেনে তুলে। বেশ ভালোই মাছ পায় তারা। এরপর সকাল হওয়ার একটু পরেই তীরে ফিরে আসে তারা। তীরে তখন আদমের বড় ও ছোট ভাই দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আদম আর তার বাবা তীরে নৌকা ভেড়াতেই তার বাকি দুই ভাই নৌকা থেকে মাছ তুলে আনা শুরু করে। এরপর মাছ বের করা শেষ হলে সবাই বাসায় চলে আসে। রান্নাবান্নার কাজ শেষে আদম তার বাবাকে কিছু না বলেই একটা স্কুটি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর সে একটা মসজিদে আসে। সে যখন ছোট ছিল তখন এই মসজিদের মাদ্রাসা থেকেই পড়ালেখা শিখেছে। আদমকে দেখেই মসজিদের ইমাম তার সাথে কথা বলে। তিনি আলমারি থেকে একটা খাম বের করে আদমকে জানায় যে তার পরিশ্রম সফল হয়েছে, আর তাই তো তার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে চিঠি এসেছে। আদম মূলত স্কলারশিপ পেয়েছে সেখানে পড়তে যাওয়ার, আর এত বড় একটা সুযোগ হাতছাড়া করা কোনোভাবেই তার জন্য ঠিক হবে না। তাছাড়া সে তো ছোটবেলা থেকেই ইসলামের ব্যাপারে এরকম উচ্চশিক্ষা লাভের জন্য কষ্ট করে আসছে। তবে স্কলারশিপ পাওয়ার খবর শুনে যতটা খুশি হওয়ার কথা ঠিক ততটা খুশি হতে পারে না আদম, কেননা সে মোটামুটি শিওর যে আল আজহারে স্কলারশিপের কথা শুনলে তার বাবা তো তাকে পড়তে যেতে দিবেই না, উল্টো আরও মারধর করবে। তো এরপর সেখান থেকে খাম নিয়ে বাসায় চলে আসে আদম। বাসায় এসেই বাবা আর ভাইদের সাথে সালাত আদায় করে। তারপর রাতে একসাথে খেতে বসে সবাই। যেই না রাতের খাবার শেষ করে আদমের বড় ভাই টেবিল থেকে উঠতে যাবে তখন তার বাবা তাকে থামায়। তার হাত কাছে টেনে গন্ধ নিয়ে রাগের সুরে জিজ্ঞাসা করে যে তার হাতে সিগারেটের গন্ধ কেন। তাই খাওয়া শেষে বড় ভাইয়ের সিগারেট খাওয়ার অপরাধে 3 ভাইকেই শাস্তি দেয় তাদের বাবা। এখান থেকে আমরা বুঝতে পারি আদমের বাবা আসলে সন্তানদের মানুষ করার ব্যাপারে কতটা কঠোর, আর আদম ও তার বাকি ভাইরাও এই ব্যাপারটা মেনে নিয়েছে। রাতে 3 ভাই শুতে যাওয়ার পর আদম একটা বই থেকে ওই খামটা বের করে লুকিয়ে ওই চিঠিটা পড়তে শুরু করে, কিন্তু একটু পরেই সে তার বড় ভাইয়ের কাছে ধরা পড়ে যায়। তার বড় ভাই তাকে জিজ্ঞাসা করে সে লুকিয়ে লুকিয়ে এভাবে কিসের চিঠি পড়ছে। আদম তখন তার স্কলারশিপের পুরো বিষয়টা খুলে বলে তাকে। সেই সাথে এটাও বলে যে এই ব্যাপারে সে যেন কোনোভাবেই তাদের বাবাকে না জানায়। পরের দিন খুব ভোরে আমরা আবারও আদমকে তার বাবার সাথে সমুদ্রে মাছ ধরতে দেখি। মাছ ধরা শেষ করে তারা তীরে ফিরে আসে এবং জাল গুছাতে শুরু করে। এ সময় আদমের বাবা তাকে বলে যে তুমি বুদ্ধিমান হলেও তোমার মায়ের মতো হয়েছ, সব বিষয় নিয়ে তোমার আগ্রহ, তোমার মায়েরও তাই ছিল, আর এ কারণেই তোমার মা একদম ছোট থাকতেই তোমাকে মাদ্রাসা ভর্তি করিয়ে দেয়, যাতে তুমি আর যাই হও না কেন জেলে যাতে না হও। আল আজহারে পড়তে যাওয়াটা যদি তোমার ভাগ্যে থাকে আর আল্লাহ যদি সেটা চায়, তাহলে আমি কেন, কেউই তোমাকে সেখানে যাওয়া থেকে আটকাতে পারবে না। এরপর সিন শিফট হয়ে দেখা যায় বাবার কাছ থেকে পারমিশন পেয়ে ওই দিন রাতেই বাবা আর ভাইদের কাছ থেকে দোয়া নিয়ে আদম বাসে করে কায়রো শহরের উদ্দেশ্যে রওনা করে। আর পরের দিন সকালেই কায়রোতে পৌঁছে যায় সে। এরপর বাস থেকে নেমেই সোজা একটা ট্যাক্সি নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসে। এসেই দেখতে পারে যে তার মতো আরও বিভিন্ন শহর, এমনকি বাইরের দেশ থেকেও হাজারো ছাত্র সেখানে পড়তে এসেছে। তাদের সাথে সেখানে লাইনে দাঁড়ায় আদম। এরপর সব পেপার ওয়ার্ক শেষ হলে সেখানকার এক কর্মকর্তা তাকে 3 তলায় যেতে বলে।
কারণ সেখানে আবাসিক ছাত্রদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। হোস্টেলের রুমে ঢুকে সে দেখতে পায় রিত নামের একটা ছেলে আগেই তার বেড দখল করে রেখেছে। তাই সে আদমকে তার বেডে শুতে বলে। আদমও কিছুই না বলে রাজি হয়ে যায়। আসলে আদম বেশ সহজ সরল এবং গ্রাম থেকে আসা একটা ছেলে, আর রিতকে দেখেই বোঝা যায় সে মোটামুটি বেশ ভালো পরিবার থেকেই এসেছে। তো পরের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বরে যায় আদম। সেখানে যেয়ে সে দেখে বেশ কজন শিক্ষক নিজেদের মতো ছাত্রদের বয়ান দিচ্ছেন, আর ছাত্ররা গোল হয়ে বসে যে যার মতো তাদের বয়ান শুনছে। এরপর আদম চলে আসে লাইব্রেরিতে, যেটাকে বইয়ের সমুদ্রও বলা চলে। তারপর সেখান থেকে নামাজ পড়ে ক্লাস শেষে আবার খোলা চত্বরে চলে আসে সে। আল আজহারের প্রধান ইমাম নতুন ছাত্রদের উদ্দেশ্যে আজকে ভাষণ দিবেন। সেটা শুনতেই বাকি ছাত্রদের সাথেও আদম সেখানে জড়ো হয়। কিন্তু ভাষণ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে ইমামের কাশি উঠে আর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিছুক্ষণ পরেই খবরে জানা যায় প্রধান ইমাম ইন্তেকাল করেছেন। পরের সিনে আমরা কর্নেল ইব্রাহিমকে দেখি দ্রুত গাড়ি চালিয়ে মিশরের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির হেড অফিসে ঢুকছে, কারণ সেখানে জেনারেলের সাথে একটা মিটিং আছে তার। মিটিং শুরু হলে জেনারেল বলে, আল আজহার আমাদের দেশের শিক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটাও গুরুত্বপূর্ণ যে এর প্রধান ইমাম আসলে কে হচ্ছে। কেননা ভুল কাউকে ইমাম বানালে সেটা আমাদের দেশের সিকিউরিটির জন্যই হুমকি স্বরূপ। তাই প্রেসিডেন্ট চায় সরাসরি তার পছন্দের ব্যক্তিকেই যাতে ইমাম বানানো হয়। এরপর কর্নেল ইব্রাহিম 3 জন শেখের নাম ঘোষণা করে, যারা এই প্রধান ইমাম নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এনারা হলেন শেখ দুরানি, শেখ নেগিম আর শেখ বেবলাও। শেখ দুরানির নাম শুনেই জেনারেল বলে, এনার নামে ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ ছড়ানোর বেশ কিছু অভিযোগ আছে, তাই এনাকে কোনোভাবেই ইমাম বানানো যাবে না। অন্যদিকে শেখ নেগিম একজন অভিজ্ঞ ইমাম হলেও সে অন্ধ, ফলে তাকে প্রধান ইমাম বানালে বেশ কিছু ঝামেলা হতে পারে। এরপর জেনারেল শেখ বেবলাওয়ের ফাইল হাতে নিয়ে বলে, ইনি প্রেসিডেন্টের প্রথম পছন্দ, তাই যেভাবেই হোক এনাকেই যাতে প্রধান ইমাম বানানো হয়। এটা বলেই মিটিং শেষ করেন তিনি। অন্যদিকে পরের দিন আদম একটা নর্মাল দিনই পার করে। এখানে আমরা জিজু নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা পড়াশোনার পাশাপাশি শেখ নেগিমের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তবে রাত হওয়ার পর আমরা দেখি জিজু ড্রেস পাল্টিয়ে ক্যাম্পাসের পিছনের দরজা দিয়ে চুপিসারে বেরিয়ে পড়ে। তারপর সে একটা ক্যাফেতে যায়, যেখানে আমরা কর্নেল ইব্রাহিমকে আগে থেকেই অপেক্ষা করতে দেখি। ইব্রাহিমের পাশের টেবিলে বসে জিজু, ফোন হাতে কথা বলার ভান করে ইব্রাহিমের সাথে কথা বলা শুরু করে। এখানে ইব্রাহিমকে সে জানায় যে বিশ্ববিদ্যালয়ের অনেকে শেখ নেগিমকে প্রধান ইমাম হিসেবে দেখতে চায়, কিন্তু ইব্রাহিম বলে যে সেটা তো সম্ভব নয়, কারণ প্রেসিডেন্ট চায় বেবলাওকে। এরপর সে জিজুকে নতুন একটা ফ্রেশ ছেলেকে খুঁজতে বলে, যে কিনা জিজুর মতো ইনফর্মার হয়ে কাজ করবে। আসলে জিজু মূলত গোপনে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির হয়েও কাজ করে, তবে এখন সে এগুলো থেকে মুক্তি চায়। তো পরের দিন জিজুর নজর পড়ে আদমের উপর। সে এসে আদমের সাথে পরিচিত হয়, তার সাথে একটা সখ্যতা গড়ে তোলে সে। মাঝরাতে তাকে শহর ঘুরতে নিয়ে যায়, সেই সাথে পার্টিতেও। এদিকে ইব্রাহিমকে মেসেজ দিয়ে সে আদমের কথা জানিয়ে দেয়। এভাবে একদিন রাতে জিজু এসে আদমকে ঘুম থেকে ডেকে তুললে ব্যাপারটা নর্মালভাবেই নেয় আদম, কেননা আগের রাতেও তারা এভাবে শহর ঘুরতে বের হয়েছিল। তো জিজু আদমকে নিয়ে সিঁড়ি বেয়ে বিশাল মিনারের উপরে উঠে একটা সিগারেট ধরায়। তারপর কিছুক্ষণ কথা বলে আদমকে এখানেই থাকতে বলে নিচে যায়। কিন্তু জিজু নিচে যেতেই কোথা থেকে যেন কোটটাই পরা কিছু লোক এসে তলোয়ার দিয়ে জিজুকে আঘাত করতে থাকে, ফলে মাটিতে লুটিয়ে পড়ে জিজু। পুরো ব্যাপারটা উপর থেকে দেখে বেশ ভয় পেয়ে যায় আদম। নিজেকে আর সামলিয়ে রাখতে না পেরে দ্রুত রুমে চলে আসে সে। তবে এই কোটটাই পরা লোকগুলো ঠিক কারা আর কেনই বা তারা জিজুকে হত্যা করলো, সে নিয়ে বিশাল এক টুইস্ট রিভিল হবে একটু পরে। যাই হোক, পরের দিন জিজু হত্যার তদন্ত করতে কর্নেল ইব্রাহিম ক্যাম্পাসে আসে। সে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে কথা বলে। সে বলে যে প্রধান ইমাম নির্বাচনের আগে এভাবে একজন ছাত্রের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এরপর সে একে একে সব ছাত্রের সাথে কথা বলে তাদের নাম আর পরিচয় নেয়। আদমের পরিচয় নিতেই সে বুঝতে পারে যে এর কথাই জিজু তাকে মেসেজে জানিয়েছিল। তবে সেখানে সে আদমকে কিছুই বলে না। পরে অজুখানায় অজু করার সময় কর্নেল আদমের পাশে বসে এবং বলে যে সে যাতে জিজুর দেখানো রাস্তা দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আমেরিকান কফি শপে তার সাথে দেখা করে। এটা শুনে আদম বেশ ঘাবড়ে যায়। তবুও রাতে সে কর্নেলের সাথে দেখা করতে আসে, কেননা এটা ছাড়া তার কাছে আর কোনো অপশন নেই। আদম আসলে ইব্রাহিম তাকে পাশের টেবিলে বসতে বলে। এরপর বলে, তোমার বন্ধু জিজুকে যে হত্যা করা হয়েছে সেটা তো তুমি ভালো করেই জানো, আর তাই তোমাকে এখন সাহায্য করতে হবে যেন আমরা এটা খুঁজে বের করতে পারি যে জিজুকে আসলে হত্যা করেছে কে। তারপর ইব্রাহিম বলে, প্রতিদিন খুব ভোরে তোমার ক্যাম্পাসের কিছু সিনিয়র নামাজ পড়তে উঠে,
আর এখন তোমার কাজ হলো তাদের উপর ঠিকঠাক নজর রাখা, কারণ আমার ধারণা তারাই তোমার বন্ধু জিজুকে হত্যা করেছে। তবে কর্নেলের মাথায় ঠিক কী প্ল্যান ঘুরছে সেই ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। পরের দিন আদম খুব ভোরে ঘুম থেকে উঠে মসজিদে যায়। যে দেখে আসলেই তার কিছু সিনিয়র অনেক আগেই ঘুম থেকে উঠে মসজিদে এসে নামাজ আদায় করে। আদমও তাদের থেকে দূরে দাঁড়িয়ে নিজের মতো করে নামাজ পড়ে। এরপর ওই রাতেই সে আবারও কর্নেল ইব্রাহিমের সাথে দেখা করে সব বলে। ইব্রাহিম তখন বলে সে যাতে বেশ দ্রুত ওই ছেলেগুলোর নাম তাকে দেয়, সাথে এও বলে যে আদমের বাবার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সেটা সে জানে, আর এজন্য দ্রুত তার অপারেশন করানো দরকার। তবে সমস্যা নেই, বড় একটা হাসপাতালে ইব্রাহিম সেই ব্যবস্থা করে দিবে, শুধু আদমকে এসব কথা গোপন রাখতে হবে। তো এরপর থেকে আদম প্রতিদিন ভোরে ওঠা শুরু করে। ওই সিনিয়র ছেলেগুলোর সাথে তার দেখাও হয়, কিন্তু দূরে দাঁড়িয়েই নামাজ পড়ে নেয় সে। এভাবে কিছুদিন যাবার পর ছেলেগুলোর সাথে তার ভালো একটা সখ্য হয়ে ওঠে। কিন্তু প্রতিদিন এভাবে অনেক ভোরে ওঠার প্রভাব পড়ে আদমের পড়ালেখার উপর। সে ক্লাসে কিছুতেই মনোযোগ দিতে পারে না। আর এই পুরো ব্যাপারটা খেয়াল করে রিদ, কিন্তু সে আদমকে কিছুই বলে না। যদিও এর মধ্যে নোটিশ বোর্ডে থাকা সব সিনিয়র ছাত্রদের ছবির সাথে মিলিয়ে আদম ওই সিনিয়র ছাত্রদের নাম বের করে ফেলে। আর এভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন শেখ নেগিম কর্নেল ইব্রাহিমের অফিসে আসে। এসেই সে বলে যে সেই জিজুকে হত্যা করেছে। এটা শুনে বেশ অবাক হয়ে যায় ইব্রাহিম, কেননা সে এটা ভালো করেই জানে যে শেখ নেগিম এই কাজটা করেনি। কিন্তু ইব্রাহিমের কাছে তো এই ব্যাপারে কোনো প্রমাণ নেই। তাই শেষমেশ তার সিনিয়রের চাপে নিরপরাধ অন্ধ শেখ নেগিমকে গ্রেফতার করতে বাধ্য হয় কর্নেল। কিন্তু শেখ নেগিম ঠিক কেন মিথ্যা স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করলো সেটা আমরা একদম শেষে জানতে পারবো। এদিকে ওই রাতেই আদম কর্নেলের সাথে আবার দেখা করে। তাকে নাজিম সহ বাকি সিনিয়রদের নামগুলো দেয়। এটা দেখে কর্নেল বেশ খুশি হয়। এরপর সে আদমকে একটা বই দেয়। কিন্তু বইটা দেখেই আদম বলে ওঠে যে এই বই তো ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য এবং ইসলামের নামে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য অনেক আগেই ব্যান্ড করে দেওয়া হয়েছে। এটা শুনে কর্নেল ইব্রাহিম বলে যে হ্যাঁ, এটা আমি জানি, তবে তোমার কাজ হলো এই বইটা নিয়ে কোনো না কোনোভাবে নাজিমের সামনে পড়া, যাতে নাজিম এটা জানতে পারে যে তুমিও এই ধাঁচের বই পড়ো। আর যদি সে এতে আগ্রহ দেখায় তাহলে বুঝতে হবে তারা ইসলামের শত্রু, মানে ইসলামের নামে তারা আধুনিক জিহাদের মানসিকতা পোষণ করে। যাই হোক, ইব্রাহিমের কথা অনুসারে আদম ঠিক তাই করে। সে নাজিমের সামনে সেই বইটা বের করে। আর এটা দেখার পর থেকে নাজিমের কথায় বেশ পরিবর্তন আসে। সে না ঘুমিয়ে মাঝরাতে আদমকে চায়ের আড্ডায় দেখা শুরু করে। জিহাদ কেন করা উচিত এসবের বিভিন্ন ব্যাখ্যা দিতে থাকে তারা। সেই সাথে এটাও বলে যে জিজুকে ঠিক কারা হত্যা করতে পারে এবং আল আজহারে ন্যাশনাল সিকিউরিটির বর্তমান এজেন্ডা ঠিক কী, যদিও আদম এসব খুব একটা বুঝতে পারছিল না। তো এরই মধ্যে জিজু মারা যাবার পর হৃদের সাথে আদমের বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আদম খেয়াল করে হৃদকে নাজিম আর তার বাকি সাথীরা একদমই পছন্দ করে না। সাথে এটাও চায় না যে আদম হৃদের সাথে মেলামেশা করুক। কিন্তু হৃদ তো তার ভালো বন্ধু। এই ব্যাপারে আদম রাতে কর্নেলের সাথে কথা বলে। এসব শুনে কর্নেল আদমকে বলে যে সে যাতে কোনো মিথ্যা অভিযোগে হৃদকে ফাঁসায়, তাহলে সে নাজিমদের আরও ক্লোজ হতে পারবে। কিন্তু আদম এমন কিছুই করতে চায় না। এটা শুনে কর্নেল তাকে বেশ ধমক দেয়। সে বলে যে তুমি কি ভেবেছ তুমি অনেক মূল্যবান কেউ, আসলে তোমার কোনো দামই নেই আমাদের কাছে। আমরা তোমার বাবার অপারেশন করিয়ে দিয়েছি যাতে তুমি আমাদের কথা শুনো, আমাদের মতো কাজ করো। তাই এখন যা বলছি তা ঠিকঠাকভাবে করো, না হলে তোমার বাবার ক্ষতি করতেও আমাদের সময় লাগবে না। কর্নেলের কাছ থেকে এমন হুমকি পেয়ে আদম কাঁদতে কাঁদতে তার বাসায় ফোন দেয়, কিন্তু সে কিছুই বলে না। সে বুঝতে পারে যে সে এমন একটা রাস্তায় এসে পড়েছে যেখান থেকে আর বের হবার কোনো রাস্তা নেই। এদিকে পরের দিন আল আজহারে কোরআন তেলাওয়াতের একটা কম্পিটিশন ছিল, ফলে সব ছাত্ররাই সেখানে একসাথে হয়। আর ঠিক এটারই একটা সুযোগ নেয় আদম। সে চুপ করে হৃদের বেডের মধ্যে নাজিমদের কিছু কাগজ লুকিয়ে রেখে আসে। এরপরে সে নাজিমদের কানে কানে বলে দেয় যে সে হৃদের বেডের মধ্যে কিছু কাগজের খোঁজ পেয়েছে। এইদিকে এই প্রতিযোগিতায় প্রথম হয় হৃদ। তারপর রাতে যখন সে তার বেডে রেস্ট নিচ্ছিল তখন নাজিম সহ তার বাকি সাথীরা এসে হৃদকে ঘুম থেকে তুলে তাকে চেক করা শুরু করে। এরপর তার বেডের নিচে তাদের ওই কাগজগুলো সেখানে পায়। সেগুলো দেখে তারা ধারণা করে হৃদ হয়তো তাদের বিরুদ্ধে ইনফর্মার হিসেবে কাজ করছে। তাই তারা হৃদকে মারধর করে এবং ইসলামের শত্রু হিসেবে নানা রকম গালিগালাজ দিতে থাকে। যদিও হৃদ বারবার বলে যে সে কিছুই জানে না আর এমন কিছুই সে করেনি। এদিকে আদম চুপচাপ পাশেই শুয়েছিল এবং সে একটা কথাও বলে না। তো পরের দিন হৃদ তার ব্যাগ গুছাতে থাকে। সে মূলত আর এখানে থাকবে না। সে কিছুটা হলেও বুঝতে পেরেছে যে কে আসলে এই কাজ করেছে, কিন্তু আদমকে সে কিছুই বলে না। আদমকে শুধু সে এটাই প্রশ্ন করে যে আদমের আসলে কি হয়েছে,
কাদের সাথে মিশছে ইদানিং সে, কেন সে এমন করছে? কিন্তু আদম কোনো কথারই উত্তর দেয় না। আর কি বা উত্তর দিবে সে? আসলে সে তো ফাঁদে পড়েই এসব কিছু করছে। তাই শেষবারের মতো হৃদকে বুকে জড়িয়ে ধরে কান্না করে সে। এরপর মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। ওই রাতেই আদমকে নিয়ে আবার আড্ডায় বসে নাজিম আর তার বাকি সাথীরা। আদমের কাজে আজ তারা বেশ খুশি হয়েছে। এভাবেই ইসলামের শত্রুদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে হবে। এরপর কথার ছলে নাজিম তাকে জিজ্ঞাসা করে ওই ব্যান্ড হয়ে যাওয়া বইটা সে আসলে কোথা থেকে পেয়েছে, কেননা এই বই তো বাজারে এখন আর একদমই পাওয়া যায় না। নাজিমের প্রশ্ন শুনে ঘাবড়ে যায় আদম। সে আমতা আমতা করে বলে যে তার মামার বইয়ের দোকান আছে, আর সেখানে এই বইয়ের অনেকগুলো কপি এখনও আছে। ওখান থেকেই মূলত একটা কপি তার মামা তাকে দিয়েছে। এটা শোনার পর নাজিম বলে এই বইটা তোমাকে দেওয়ার জন্য তোমার মামাকে ফোন করে একটা ধন্যবাদ জানাও। আদম তখন আমতা আমতা করে বলে যে আমার ফোনে তো ব্যালেন্স নেই। নাজিম তাই তার ফোন বের করে বলে আমার ফোন থেকে কল দাও এবং লাউড স্পিকারে কথা বলো। আদম এখানে বাধ্য হয়ে ঠিক তাই করে। সে তার মামাকে ফোন দিয়ে লাউড স্পিকারে দেয়। এরপর এই বইটা দেওয়ার জন্য সে তার মামাকে ধন্যবাদ দিতে থাকে। কিন্তু তার মামা আদমের কথা শুনে কিছুই বুঝতে পারে না। সে বারবার বলতে থাকে কোন বই সে তাকে দিয়েছে, আর কেনই বা তাকে এজন্য ধন্যবাদ দিচ্ছে। এটা শোনার পর নাজিমরা বুঝতে পারে যে তার মানে আদম আসলে তাদের ধোঁকা দিচ্ছে। তাই তারা আদমকে জোর করে ধরে মিনারের উপরে নিয়ে আসে, যেই মিনারে জিজু তাকে নিয়ে গিয়েছিল। এখানে আদমকে তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে সে আসলে কাদের জন্য কাজ করছে আর তার লক্ষ্য কি। সব সত্যি না বললে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে তারা। এদিকে আদম ততক্ষণে কর্নেলকে মেসেজ দিয়েছে যে সে বিপদে আছে। তাই কর্নেল সঠিক সময়ে এসে আদমকে বাঁচায়। আর নাজিম কর্নেলকে দেখে বেশ ভয় পেয়ে যায়। তাই কর্নেল যখন তাকে জিজ্ঞেস করে সে কার অর্ডারে কাজ করে, তখন নাজিম সরাসরি বলে দেয় যে সে দুরানির অর্ডারে। এটা শুনে কর্নেল তখন তাকে বলে সে যেন দুরানিকে জানায় এখন থেকে সে আর তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে না, বরং তার জায়গায় আদম কাজ করবে। আর নাজিমও তাই সেটাই মানতে বাধ্য হয়। আসলে নাজিমকে নিয়ে কর্নেল এত কেন ঘাটাঘাটি করল সেটা আমি আরেকটু পরেই ক্লিয়ার করে দিব। তবে দুরানির উপর কর্নেলদের ঠিক কী টার্গেট সেটাই এখন দেখার পালা। সিন শিফট হয়ে দেখা যায় আদম এখন শেখ দুরানির সহযোগী হিসেবে কাজ করছে। তার জন্য কফি বানানো থেকে শুরু করে দাবা খেলা, বিভিন্ন কাগজ ফটোকপি করে দেওয়া, এমন নানা রকম কাজ করছে। এরই মধ্যে একদিন দুরানি তার জন্য কিছু বার্গার আনতে বলে আদমকে। আদম বার্গার আনার আগে কর্নেল ইব্রাহিমের সাথে দেখা করে। কর্নেল বলে কি করছো তুমি, নির্বাচনের ডেট কিন্তু এগিয়ে আসছে, এর মধ্যেই কিছু একটা করতে হবে। আদম জানায় তারও আর এসব কিছু ভালো লাগছে না, সেও দ্রুত এসব থেকে বের হতে চায়। এরপর সে কর্নেলকে জানায় যে দুরানি কিছুদিন আগে তার ছেলের বাচ্চার জন্য কিছু চকলেট আনতে বলেছিল তাকে, কিন্তু দুরানির তো কোনো ছেলে নেই। আর এই ব্যাপারটা কর্নেলও আগে থেকেই জানতো। তাই সে তখন আদমকে নিয়ে সোজা দুরানির বাসায় চলে যায়। সে সময় দুরানি বাসায় ছিল না। কর্নেলকে দেখে দুরানির স্ত্রী তাদের খুব সুন্দর করে আপ্যায়ন করে। এর মধ্যে কর্নেল তাদের বাসার মধ্যে একটা বাচ্চার কান্না শুনতে পায়। যেই রুম থেকে বাচ্চার কান্না আসছে ওই রুমে যেয়ে কর্নেল অল্প বয়সী একটা মেয়ে আর একটা বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটাকে কোলে নিয়ে কর্নেল অনেক আদর করতে থাকে। এরপর ওই অল্প বয়সী মেয়েটাকে জিজ্ঞেস করে এই বাচ্চার বাবাকে। মেয়েটি প্রথমে কিছুই না বললেও পরে জোরাজুরিতে বলে যে এতে শেখের কোনো দোষ নেই, সব দোষ আমারই। শেখ অনেক ভালো মানুষ, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। এরপর বাচ্চাটাকে আদর করে কর্নেল আর আদম সেখান থেকে চলে যায়। তবে কর্নেলের আর কিছুই বুঝতে বাকি থাকে না। সে আদমকে বলে দেখেছো দুরানি কত খারাপ একজন মানুষ, না জানি আর কত মেয়ের সাথে এমন অন্যায় তিনি করেছেন আর করছেন। এমন মানুষকে প্রধান ইমামের আসনে বসালে না জানি আরও কি কি করবেন। তো আদমের পর বার্গার নিয়ে শেখ দুরানির এখানে আসে। এভাবে আরও দু একদিন কেটে যায়। নির্বাচনও সামনেই চলে আসে। কিন্তু আদম আর এইসব প্রেশার নিতে পারছে না। তাই সে কর্নেলের সাথে কোনো পরামর্শ না করেই আরেক শেখের কাছে যেয়ে দুরানির গোপনে অল্প বয়সী মেয়েকে বিয়ে আর বাচ্চার ব্যাপারে সব বলে দেয়। সব শোনার পর সেই শেখ বেশ অবাক হয়ে যায়। তিনি বলেন যে এমন একজন মানুষকে কোনোভাবেই আল আজহারের মতো পবিত্র কোনো জায়গার প্রধান ইমাম বানানো যাবে না। এটা করলে আল আজহারের পবিত্রতার উপর চুনকালি দেওয়া হবে। কিন্তু তুমি যে সত্য বলছো এটা আমি কিভাবে শিওর হব? এটা শুনে আদম বলে যে সেই দায়ভার আমার, আমি প্রমাণ করে দিব দুরানি আসলে গোপনে একটা বিয়ে করেছে। এরপর সন্ধ্যার দিকে আদম কর্নেলের সাথে দেখা করে সব খুলে বলে। কর্নেল এসব শুনে বেশ রেগে যায়। সে বলে যে তোমাকে একা একা বাহাদুরি করতে বলেছে কে? আদম বলে যে আমি সব প্রমাণ করে দিব, শুধু আপনি আমাকে এই ওয়াদা করেন যে আমাকে যাতে পরে মেরে ফেলা না হয়। কর্নেল তখন বলে আচ্ছা ঠিক আছে। আসলে আদম এই কথা বলার কারণ হলো এতদিনে সে এটা বুঝে ফেলেছে যে জিজুকে আসলে নাজিমরা মারেনি,
বরং ইনফর্মার হিসেবে আর কাজ করতে না চাওয়ায় ন্যাশনাল সিকিউরিটির লোকেরাই তাকে মেরে ফেলেছে। আর এই একই পরিস্থিতি এখন আদমের জন্যও তৈরি হয়েছে। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই ইসলামিক ফোরামের বিশাল এক কনফারেন্স আয়োজন করা হয়েছে। সেখানে আল আজহারের সব ছাত্ররা এবং বোর্ডের সকল মেম্বাররাও উপস্থিত ছিলেন। সব শেখদের ভাষণ দেওয়ার পর ছাত্রদের উদ্দেশ্যে বলা হয় যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আদম তখন হাত তুলে প্রশ্ন করে যে কোনো শেখ যদি অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করে এবং সেখানে একটা যদি বাচ্চাও থাকে, কিন্তু সে যদি এসব ব্যাপারে গোপন করে, তাহলে তার কি প্রধান ইমাম হওয়ার যোগ্যতা আছে কিনা। আদমের এই প্রশ্ন শুনে দুরানি বেশ ঘাবড়ে যায়। বিষয়টা তখন বাকি শেখদের নজরে আসে। ফলে নির্বাচনে দুরানি খুব বাজেভাবে হেরে যায় আর শেখ বেবলাও প্রধান ইমাম হিসেবে নির্বাচিত হয়। আসলে মুভির শুরুতেই আল আজহারের প্রধান ইমাম মারা যাওয়ার পর থেকে যতগুলো টুইস্টের কথা বলেছি, এই সবগুলোর উত্তর হলো যে কোনো মূল্যে শেখ বেবলাওকে প্রধান ইমাম বানাতে হবে। কারণ বেবলাও প্রধান ইমাম হলে মিশরের প্রেসিডেন্ট আল আজহারের মধ্যে তার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারবে। আর এজন্যই মূলত ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রেসিডেন্টের পক্ষে সকল কাজ করছিল। তাই তারা প্রথমে জিজুকে হত্যা করেছিল যেন এসব তথ্য কোনোভাবেই বাইরে চলে না যায়। এরপর শেখ নেগিম যখন মিথ্যা স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করল, তখন তারা সত্যটা জেনেও তাকে গ্রেফতার করে যেন নির্বাচনের আগে শেখ নেগিম মাইনাস হয়ে যায়। তারপর আদমকে নিয়ে নিজামের তথ্য বের করল যেন নিজাম কোনো আন্দোলন তৈরি করতে না পারে। আর সবশেষে দুরানির গোপন তথ্য বের করে সেগুলো সবার সামনে প্রকাশ করেছে যেন নির্দ্বিধায় শেখ বেবলাও প্রধান ইমাম হয়। আর ঠিক হয়ও তাই। যাই হোক, ফাইনালি শেখ বেবলাওকে প্রধান ইমাম বানাতে পেরে কর্নেল ইব্রাহিম বেশ খুশি হয়, কারণ তাদের মিশন সাকসেসফুল হয়েছে। তাই সেই খুশিতে সে যখন তার সিনিয়রের সাথে দেখা করতে আসে, তখন তার সিনিয়র বলে যে তুমি তো জানোই আমরা কোনো তথ্য প্রমাণ রাখি না, তাই এখন তোমার কাজ হলো আদমকে জিজু হত্যা মামলার আসামি করে তাকে ফাঁসি দেওয়া। কিন্তু কর্নেল এটা করে না। সে বরং আদমকে সব ভুলে যেতে বলে এবং আজকে এখান থেকে গ্রামে চলে যেতে বলে। আর অন্যদিকে সে তার সিনিয়রকে ফোন দিয়ে জানায় আদমকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাছাড়া তার ব্যক্তিগত ইনফরমেশনও আমার কাছে নেই। কিন্তু অন্যদিকে দেখা যায় সেই সিনিয়র অফিসার হৃদের মাধ্যমে ফোন দিয়ে আদমকে ফাঁদে ফেলে জেলে ঢুকায়, আর কর্নেলকেও বাসায় লোক পাঠিয়ে নিয়ে আসে। কিন্তু কর্নেল এসে যখন আদমের কথা শুনে, তখন সে তার সিনিয়রের উপর প্রচণ্ড রাগ হয়। তারপর জানায় যে শেখ নেগিম ঠিক কেন জিজুকে হত্যার দায় নিজের কাঁধে নিয়েছে এটা কি জানো? আসলে নেগিম ভালো মতোই জানতো জিজু আমাদের ইনফর্মার ছিল আর জিজুকে আমরাই হত্যা করেছি। তাই তার প্ল্যান হলো মামলার ট্রায়ালের সময় সে কোর্টকে আমাদের বিরুদ্ধে আসল সত্যটা জানিয়ে দিবে। যদিও এসব হয়তো সে মিডিয়াকেই বলতে পারত, কিন্তু বলেনি, কারণ মিডিয়া তো সরকারের দ্বারাই নিয়ন্ত্রিত। এসব শুনে সেই অফিসার তখন বলে তাহলে শেখ নেগিমকেও মেরে ফেলি। কর্নেল তখন আবার রাগ হয়ে বলে এসব বিষয়ে আমাদের জেনারেলের সাথে কথা বলা উচিত। তাই কিছুক্ষণ পর সেখানে জেনারেল আসলে কর্নেল তাকে সব কিছু খুলে বলে। জেনারেল তখন বলে যে কোনোভাবেই শেখ নেগিমের মতো মহৎ একজন ব্যক্তিকে মারা যাবে না, কিন্তু এও সত্য যে কোনোভাবেই আমাদের বিরুদ্ধে আসল সত্যটা প্রকাশ করতে দেওয়া যাবে না। কর্নেল তখন বলে আমরা কি আদমকে পাঠিয়ে দেখতে পারি যে শেখ নেগিম তার কনফেশন তুলে নেয় কিনা? তাহলে তার কোনো বাধা থাকলো না। জেনারেল সম্মতি দিলে আদমকে এরপর তার সামনে নিয়ে আসা হয়। জেনারেল তাকে বলে যে সে যদি শেখ নেগিমকে তার কনফেশন তুলে নিতে কনভিন্স করতে পারে, তাহলে তাকেও ছেড়ে দেওয়া হবে। সেই কথা অনুযায়ী আদমও ঠিক তাই করে এবং অনেক লম্বা আলোচনার পর শেষ অবধি জিজুকে হত্যার ব্যাপারে শেখ নেগিম তার কনফেশন তুলে নেয়। পরবর্তী সিনে আমরা দেখি আদম আবার তার গ্রামে ফিরে এসেছে। গ্রামের মসজিদের ইমামের সাথে তার দেখা হলে তিনি জিজ্ঞেস করে যে সে আল আজহার থেকে কি কি শিখেছে, কিন্তু আদম কোনো উত্তর দেয় না, কেননা সে আসলে যা শিখেছে সেসব যত কম মনে করবে ততই তার জন্য ভালো। এরপর দেখা যায় সে আগের মতোই আবার তার বাবার সাথে মাছ ধরার কাজ করছে, কারণ আল আজহার থেকে সে তো কোনো জ্ঞান অর্জন করতে পারেনি। প্রিয় দর্শক, এই মুভির কাহিনীর সাথে বাস্তবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের কালচার কতটুকু মিল অমিল আছে তা কিন্তু আমরা শিওর না। এখানে মুভিতে যা দেখানো হয়েছে আমরা শুধু ততটুকুই তুলে ধরেছি। তবে এই মুভিটা থেকে একটা জিনিস অবশ্যই শিক্ষা নিতে হবে, সেটা হলো আমরা যখন উচ্চশিক্ষার জন্য দেশে বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাই, তখন মাথায় রাখতে হবে আমরা ঠিক কী উদ্দেশ্যে সেখানে গিয়েছি। কারণ তা না হলে আপনার নিজের জীবন যেমন বরবাদ হবে, তেমনি আপনার পরিবারের স্বপ্ন ধ্বংস হবে। যদিও এরকম উদাহরণ আমাদের দেশে অনেক দেখা যায়। যাই হোক, মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল